The or shipper varanda WORSHI double PER WORSHI একসাথে ওয়ার্ডটা পড়ে মাঝে গ্যাপ নাই WORSHI double PER worshipper of nature worshipper of nature worshipper বানানটা আবার বলছিলেন মিলাবি WORSHI double PER হলো worshipper কথার বাংলা মানে পূজারী এটার বাংলা worshipper এর বাংলা মানে পূজারী তাহলে worshipper of nature মানে কি প্রকৃতির পূজারী বুঝে গেল তাহলে এনাকে worshipper of nature বলা হয় ইয়াকে নেচার পয়েট বলা হয় ইয়াকে রোমান্টিক পয়েটও বলা হয় তুই ভাব ইয়াকে রোমান্টিক পয়েট কেন বলছে কারণ যে যেটাই বিলং করে সেই এটার নাম কি বুঝলে ইয়ার কবিতার বিষয়বস্তু কি নেচার তাহলে ইয়াকে তুই নেচার পয়েটও বলতে পারিস বুঝে গেল তাহলে worshipper of nature লিখেছিস তো ফুল স্টপ দিয়ে করে লিখবি he was also he was also a he was also a nature poet he was also a nature poet NATURE he was also a nature poet তাকে আমরা প্রকৃতির কবিও বলতে পারি হ্যালো বুঝতে পেরেছো এবার ভাব করা যে লেখকটা যদি নেচার পয়েট হয় তাহলে কবিতাটা কি ধরনের কবিতা হবে বুঝতে পারলি মানে কবিতাটা তখন দেখবি যদি তোকে প্রশ্ন করবে এমসিকিউ তে এই কবিতাটা কি ধরনের কবিতা তখন সেখানে দাঁড় দিবি যেখানে লেখা থাকবে নেচার পয়েট বলে মানে ও যদি নিজে নেচার পয়েট হয় তাহলে ওই সেও যেগুলো লিখবে সেগুলো নেচার পয়েট হবে মানে ও নিজে যদি প্রকৃতির কবি হয় তাহলে লেখাগুলো প্রকৃতির কবিতা হবে বুঝা গেল এবার দেখ এখান থেকে এমসিকিউ কি টাইপের করবে যতটুকু আমরা জানি না এক তোকে পড়তে পারি কোন যুগের ওটা এক পড়তে পারে কি ধরনের কবি ওটা এটা অপশনে থাকতে পারে এটা অপশনে থাকতে পারে হ্যালো নেক্সট দেখবে এমসিকিউ কোশ্চেন পড়তে পারে কি ধরনের কবিতা ওটা ক্লিয়ার হয়েছে এবার এই জিনিসগুলোতে কবিতাতে পাবি না এখন তো যতগুলো লাইন লেখলি এগুলো কিন্তু কবিতার লাইনগুলো নাই তো এগুলো হচ্ছে কবিতার বহির্ভূত কোশ্চেন মানে আগে বাইরে থেকে পড়বে আর পরীক্ষা হলে যে বলা যাবে না নিও যে হাতে যে কবিতাটা আছে এই লাইনগুলো একটাও নাই তাহলে কি করে কাজ করবে এগুলো জানতেই হবে কবিতার লাইনের মধ্যে এগুলো পাবি না তো জানি যেতে হবে একে কেন রোমান্টিক পয়েট বলা হয় কারণ এই রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন বলে বুঝে গেল রোমান্টিক পিরিয়ডের সালটা কত এই 1797 থেকে 1832 হলো ইয়াকে কি বলা হয় worshipper of nature বলা হয় worshipper of nature মানে প্রকৃতির পূজারী এছাড়া আমরা ইয়াকে কি বললাম নেচার পয়েট বললাম বুঝা গেল এর বিষয়বস্তু হচ্ছে নেচার তাহলে এই কবিতাকে আমরা নেচার পয়েট বলে ডাকতে পারি হয়ে গেল বুঝতে পারা গেল এক নাম্বার পয়েন্ট লেখ নাম্বার 2 যাবে এবার নাম্বার 2 দিই এখানে নাম্বার 1 দিলি अबाउट দ্য পয়েন্ট এবার লেখ নাম্বার 2 নাম্বার 2 দিলে ডেট অফ পাবলিকেশন নাম্বার 2 দিলে date of publication PUBLICATION date of publication PUBLICATION পাবলিকেশনের বাংলা বলে প্রকাশকাল পাবলিকেশনের বাংলা বলে প্রকাশকাল অর্থাৎ এই কবিতাটা কত সালে প্রকাশিত হয়েছিল যে ডেটটা কবিতার নামটার সঙ্গে যেন আমি লিখে দিয়েছি কবিতার নামটা তোরা যে জেরক্সটা যেটা দিয়েছি হ্যাঁ ওই জেরক্সটা এটা দেখবি কবিতার নামটার পাঁচটা ডেটটা লিখে দিয়েছে উপরটাতে এই জন্য লিখে দিয়েছি কারণ ওই একটা এমসিকিউ কোশ্চেন বলবে ডেটটাকে নিয়ে যে কত সালে প্রকাশিত হয়েছিল ওখানে দেখে লেখা আছে সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর আছে 1802 তাহলে ওই সালটা দিয়েও এমসিকিউ কোশ্চেন পড়তে পারে আবার ডেটটা দিয়েও পড়তে পারে তাহলে তোরা ডেটটা মনে রাখতে হবে সালটা মনে রাখতে হবে কেন কেমন ঠকাবে জানিস তো ওই বলে দিলে যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি প্রকাশিত হয়েছিল 2 সেপ্টেম্বর 1802 3 সেপ্টেম্বর 1802 এরকম 2 3 4 5 সেপ্টেম্বরটাকে পাল্টে দিবে আর নাহলে দেখবি চারটি অপশনে 3 সেপ্টেম্বর পাবি 1802 টাকে চেঞ্জ করে দিবি 1802 1803 1804 এরকম পাল্টে দিবি হইয়াকে পাল্টাবে না যাবে পাল্টাবে বুঝে গেল তাহলে দুটাকে ভালো করে নোটিস করে নিবি যে দুটাই ঠিক আছে না নাই তবে সেটাকে দাগ দিবি নাহলে দেখবি অপশন এ তুই পাইছিস
সেপ্টেম্বর 3 বলে দিয়েছিস দাগ দিয়ে, আর ওই 1802টা ভালো হয়েছে, এগুলো 1803 হয়ে আছে। বুঝা গেল? আর এমসিকিউ এর সব থেকে যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে, দেখবি তুই যদি অপশন এ উত্তর পাই যাস তাহলে বি টাকে পড়াই নিয়েছিলি। এমসিকিউ কোশ্চেন আমরা করি কেমন, ধর তুই যখন এমসিকিউ করিস বা টিকমার্কে যখন করিস, তুই যদি এ অপশনে উত্তর পাস তো কটা ছেলে বি টাকে পড়তে যাবে, বি এর অপশনটাকে নাই পড়তে যাবে। আমরা বি টাকে তখনই পড়ি যখন এটারটা নাই হয়, আবার বি এর উত্তর পাইলে তুই সি টাকে নাই পড়বি। অত সময় নাই, তুই ফট করে দেখবি দাগ দিয়ে পরের কোশ্চেন চলে গেছে, এটা ইজি বটে, হাতে বি একটা হবে চলে গেলে পরেরটা। তাহলে সি এ কি লেখা আছে, ডি এ কি লেখা আছে, আমরা একবারও পড়তে যাই কিন্তু। আর এমন ভাবে এমসিকিউ তোদের অপশনগুলো থাকে, তো ডি তক না পড়লেই ঠকবি। বুঝা গেল? এমনও হতে পারে যে ডি এরটাকে এমন ভাবে দিয়ে দিয়েছে যে ডি এরটাও হবে, আবার এরটাও হবে, হ্যালো এটা হবে, আবার ডি এরটাও হবে, আর অপশন সি তে দেখবি লেখা থাকবে বোথ এ এন্ড ডি। জিনিসটা বুঝতে পারলি কেমন করে করে? এরটাও দেখবি সঠিক উত্তর, ডি এরটাও সঠিক উত্তর, আর মাঝে সি তে লিখে দিবে যে এ এবং ডি দুটোই হবে। আপনি কোথায় দাগ দেবে, তখন তোমাকে সি এরটা দিতে হবে। আর ছেলে কি করে, হয় একটা দিবে তাহলে ডি এরটা দিবে, কিন্তু সঠিক উত্তর হবে সি টাই। ওই জন্য আমি বলছি কি, ওই জন্য বারবার সবাইকেই বলি যে এমসিকিউ তো যদি মনে হয় যে এরটাই হবে, আচ্ছা চলো এরটাই হোক, কিন্তু পড়বো তবুও আমি দিয়ে দেবো, একটা অপশন পড়বি তবেই দাগ, নাহলে বারবার ঢুকে এসেছে সালগুলোতে বেসিস করে ঠকবি। 1802 দেখে দেখবি টিকমার্ক দিয়ে দিবে, সেপ্টেম্বর 3 টাকা নোটিসই করে দেবে। বুঝা গেল? তাহলে ডেট অফ পাবলিকেশন লিখে রাখবি, দেখে দিস পোয়েম ওয়াজ, ডেট অফ পাবলিকেশন লাইনটাকে লিখবি this poem was first, this poem was first, F-I-R-S-T, F-I-R-S-T, this poem was first published, P-U-B-L-I-S-H-E-D, P-U-B-L-I-S-H-E-D, this poem was first published, হয়ে গেল? first published। এবার যেমন ভাবে কবিতার মধ্যে লেখা আছে, যদি ওইভাবে লিখবি তাহলে লিখবি ইন দিয়ে কর, this poem was first published in দিলি, তারপর সেপ্টেম্বর লেখ, in September 3, in September 3 ये कमा दिए 1802 के लिखे, सेप्टेम्बर 3 कमा दिए 1802 দুটো দিন হয়ে গেল। তাহলে তোরা ওই জেরক্স পেজটাও আন্ডারলাইন করতে পারিস, সেই সালটাকে নিজেদের খাতাটাতেও আন্ডারলাইন করে রাখতে পারিস ওই জায়গাটাকে, সেপ্টেম্বর 3, 1802। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন মনে রাখবি। বুঝা গেল? নাম্বার 3 তো এটা হলো ডেট অফ পাবলিকেশন। এবার নাম্বার 3 যাবি, লেখ হেডিং দিবি কনসেপ্ট অফ, কনসেপ্ট C-O-N-C-E-P-T, C-O-N-C-E-P-T, concept of, concept of, বুঝলে? concept of sonnet, S-O-N-N-E-T, S-O-N-N-E-T, concept of sonnet এই শব্দটা, S-O-N-N-E-T, এটা তোদের কাছে আমার মনে হয় নতুন, এই জিনিসটা কিন্তু নতুন বটে, এই যে 11 শুরু হলো না এই জিনিসটা, এটা এবার 12 পর্যন্ত হবে, কনসেপ্ট অফ সনেট ব্যাপারটা। বুঝে গেল? এবার এই কনসেপ্ট অফ সনেট বা সনেট শব্দটা আগে বুঝতে হবে, লিখবো পরে আমরা। এই সনেট শব্দটা মনে রাখবি, এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, মানে এটা একটা ল্যাটিন ওয়ার্ড নয়, এই যেখান থেকে এসেছে সেটা ল্যাটিন ওয়ার্ড ছিল। বুঝে গেল? যে ল্যাটিন ওয়ার্ডটা থেকে সনেট শব্দটা এসেছে, সেই শব্দটা ছিল সনেটো বলে, লেখিস নাম সব লেখা দিয়েছে। এই যে সনেট শব্দটা কার কাছ থেকে এসেছে? সনেটো শব্দটা। আর এই সনেটো শব্দটা কি ধরনের শব্দ? ওটা ল্যাটিন ওয়ার্ড। এই সনেটোটা থেকে এসেছে সনেট শব্দ, তাই না? এইবারে এই সনেটো শব্দটার মিনিংটা ছিল গান করা, মানে সনেটো শব্দটার মানে কি বলে? টু সিং, তাই না? কিন্তু সনেট শব্দটার মানে কিন্তু টু সিং নয়, এই ওয়ার্ডটার মানে। আর এখান থেকে এই শব্দটা আমরা পাইছি, হয়ে গেল? এইবারে এই সনেট শব্দটা কি জিনিস বলে মনে রাখবি? এই সনেট বলে এ ফর্ম, লেখিস না বলছি, এ ফর্ম অফ পোয়েট্রি, এ ফর্ম অফ পোয়েট্রি বলে। এ ফর্ম অফ পোয়েট্রি মানে লেখার এক ধরনের, কবিতার এক ধরনের লেখার ধরন বলে, কবিতা লেখার একটা স্টাইল বলে।
কবিতা লেখার একটা ধাঁচ বটে। যে যেমন স্টাইলে কবিতা লিখেছে, কেউ 70 লাইনেরও কবিতা লিখেছে, কেউ 6 লাইনেরও তো লিখেছে, কারো 4 লাইনেরও কবিতা আছে, কেউ 15টা লাইনেও দিয়েও লিখেছে কবিতা, কারো 10 লাইনেরও আছে, কারো 20 আছে, কারো দেখবে 700টা লাইনেরও কবিতা আছে। বুঝা গেল? তাহলে যে যেমন ফরম্যাটে কবিতা লিখেছে, যেমন ক্রিকেটের নাই 50 ওভার টি20 সেই তো, তাহলে কবিতারও বিভিন্ন ফর্ম আছে, ফরম্যাট আছে। তাহলে সনেটটা হচ্ছে, সনেট জিনিসটা কি? কবিতা লেখার একটা ধরন। এটা ক্লিয়ার হলো? সনেটটা কি বটে? একটা কবিতা লেখার ধরন। বুঝলো? এইবারে এই ধরনের কবিতাগুলাই টোটাল তুই লাইন সংখ্যা পাবি 14টা। যে তোকে যখন বলি দিব না এর এই কবিতাটা একটা সনেট বটে, তখন বুঝি যাবি যে সনেট বটে মানে এখানে কতগুলো লাইন দেখতে পারে, 14টা লাইন। ক্লিয়ার হলো? এইবারে এই যে 14টা লাইনের যে কবিতাগুলা মনে রাখবি, এগুলা প্রথম চালু হয়েছিল ইতালিতে। ইতালি বলে যে দেশটা আছে, ওই ইতালিতে প্রথম এই ধরনের 14টা লাইনের কবিতা বা সনেটের যে আবির্ভাব প্রথম যে শুরু হয়েছিল সেটা ইতালিতে। এই জন্য এই সনেটগুলোকে অনেক সময় ইটালিয়ান সনেট বলে ডাকা হয়। এগুলাকে বলা হয় ইটালিয়ান সনেট। মানে তুই যদি আজকে পুরুলিয়ায় বসে পড়ে 14টা লাইনের একটা কবিতা লিখিস, তো তোরটাকে ইটালিয়ান সনেট বলে ডাকবি, কারণ তুই হুবহু সেই জিনিসটাকে প্রয়োগ করলি যেটা এখানে প্রয়োগ হয়ে অলরেডি আছে। মানে এখানে প্রয়োগ হওয়ার পরে পৃথিবীর যে প্রান্তেই মানুষ কবিতা লিখেছে 14টা লাইনে, সবাই ওটাকে ইটালিয়ান সনেট বলে ডাকবে। এখানে ক্লিয়ার হলো? আর যে ভদ্রলোকটা প্রথম এই ধরনের কবিতাগুলোকে চালু করেছিলেন তার নাম ছিল, আসছে উচ্চারণ দিতে পারছি? উচ্চারণটা কেমন হবে? ইয়ার উচ্চারণটা হবে কি? উচ্চারণ হচ্ছে প্রেত্রাক। উচ্চারণটা প্রেত্রাক। এটা হচ্ছে মানুষের নাম বটে। ইনি প্রথম চালু করেছিলেন এই ধরনের 14টা লাইন কবিতা লিখতে। ওই জন্য ইয়ার নাম অনুসারে সনেট গুলাকে ডাকা হয় পেত্রারকান সনেট। এখান থেকে বুঝা গেল? আবার বলছি, সনেট শব্দটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড সনেটো থেকে। সনেটো শব্দটার মানেটা কি? টু সিং। আমরা যদি সনেট শব্দটাকে যাই তখন জানলাম যে সনেট হলো এক ধরনের কবিতা লেখার স্টাইল। এটা 14টা লাইন থাকে এবং এই ধরনের কবিতা লেখাটা প্রথম শুরু হয়েছিল ইতালিতে। ওই জন্য এই ধরনের সনেটগুলোকে অনেকে ইতালিয়ান সনেট বলে ডাকে। আর এই সনেটগুলোকে প্রথম যিনি চালু করেছিলেন সেই ভদ্রলোকের নাম ছিল পেত্রার্ক বলে। তাই ইয়ার নাম অনুসারে এই ইতালিয়ান সনেটগুলোকে পেত্রারকান সনেট বলে ডাকা হয়। এটা ক্লিয়ার? এখান থেকে বুঝে গেল? হয়েছে? আচ্ছা, এখান থেকে লিখে যাবে, তারপর তুমি আরাম বুঝে লিখে লিখবি লাইক দা ওয়ার্ড। এটা কনসেপ্ট অফ সনেট বলে যেখানে লিখবি ওটা লিখে যা, লাইক দা ওয়ার্ড, লাইক দা ওয়ার্ড, WORD, দা ওয়ার্ড। সিঙ্গেল কোটেশন দিয়ে লেখ সনেট শব্দটাকে, সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবি সনেট, SONNET. The word sonnet comes from COMES. COMES. The word sonnet comes from a Latin word. Latin er L capital. LATIN. Comes from a Latin word. WORD. Comes from a Latin word. The ছোট্ট মতো একটা হাইফেন দিবি, ছোট্ট মতো হাইফেন দিয়ে আর সিঙ্গেল কোটেশন দিয়ে এই ওয়ার্ডটা সনেটো, SONETO, SONETO। এই সনেটোটাকে সিঙ্গেল কোটেশন দে, সনেটোটাকে সিঙ্গেল কোটেশন দিবি। এটা কিন্তু কথাকার ওয়ার্ড বটে, ল্যাটিন ওয়ার্ড। হলো? কোটেশন শেষ করলি ফুল স্টপ দে, ফুল স্টপ দেওয়ার পর লিখবি it means, 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 it means, hello, this single quotation দিয়ে লাগবে to sing, single quotation দিয়ে লাগবে to sing, SING। এটার অর্থ হলো গান করা, to sing। এটা হলো ক্লিয়ার হলো? এটা আমরা উৎপত্তিটা লাগবে, যে কথা থেকে হয়েছে, কোন ওয়ার্ডটা থেকে হয়েছে, যে ওয়ার্ডটা থেকে হয়েছে ওই ওয়ার্ডটার মানেটা কি। হলো? এর প্যারাগ্রাফ চেঞ্জ কর, আর নিচ থেকে লিখবি,
দিয়ে লিখবি প্যারাগ্রাফ চেঞ্জ এখন নিচ থেকে লিখবি আর লেখাটা শুরু হবে একটু ভিতর থেকে লিখবি a sonnet has a sonnet has হলো a sonnet has পৌঁছালি a sonnet has 14 lines 14 লিখিত সংখ্যায় 14 lines lines হলো a sonnet has 14 lines এখানে কইলে তাহলে 14টা লাইন আমরা এখানে পর্যন্ত পৌঁছে গেছি ফুল স্টপ দিয়ে পড়লে it was first it was first first it was first introduced introdced আবার বলছি বানানো বুঝলা introdced it was first introduced by by Petrarch বানানো বলছি PET এটা পড়া হলো PETRARCH মিলাবি আবার বলছি PETRARCH it was introduced by Petrarch in Italy I capital করবি ITALY full stop it was introduced by Petrarch in Italy full stop so full stop there so it is also ALSO so it is also known KNOWN so it is also known as Petrarchan sonnet ওই যে Petrarch যে বানানটা লিখলি ওর সঙ্গে an যোগ করে দিবি Petrarchan হয়ে যাবে so it is also known as Petrarchan sonnet or Italian sonnet IDALIAN so it is also known as Petrarchan sonnet or Italian sonnet এইখানটা বলতে বুঝলি আমরা এখনো তক সনেট জিনিসটা কইলো আচ্ছা এবারে দেখ তাহলে সনেট জিনিসটাকে প্রথম আমাদের চালু হয়ে গেল ইতালিতে হলো ইয়াকে প্রথম চালু হয়ে গেল ইতালিতে যিনি চালু করলেন তার নাম হয়ে গেল পেট্রার্ক বলে তাহলে ইয়ার নাম অনুসারে যে পেট্রার্কান সনেট বলছি আমরা বা ইতালিয়ান সনেট বলছি হয়ে গেল এইবারে এখানে তাহলে লাইনের সংখ্যা কতগুলো দাঁড়াচ্ছে রে 14টা লাইন আর এই ভদ্রলোক যখন এই 14টা লাইনের কবিতাকে তিনি লিখলেন তখন তিনি কি করলেন এই 14টা লাইনকে তিনি ভাগ করে দিলেন 8 যুক্ত 6 প্রথম 8টা লাইন থাকবে তারপর একটা গ্যাপ থাকবে তারপর 6টা লাইন থাকবে দেখো তো জেরক্স টাকা তাহলে বুঝতে পারবে 8 আছে মাঝে গ্যাপ আছে তারপর 6 পাবি এখন ব্যাপারটা হলো তোরা যখন এই বইটা পাবি এই বইটা যখন তোরা দিবে বইটা এইভাবে গ্যাপ দিয়া নাই টানা 14টা লিখে দিয়েছে তো বুঝতে যাবে বইটা দেখে যে কন্টিনিউ গ্যাপটা হয়ে গেল তাহলে ধরে সনেট জিনিসটা যদি না তো জানা থাকে যেরকম 8 আর 6 ভাগ থাকে তাহলে টেক্সট বইটা যখন সরকার ডিবেট করা থাকে স্কুল থেকে তখন নিজে বুঝতেই পারবি যে কন্টেন্টে গ্যাপটা হবে কন্টেন্টটা ভাই বলে যদি যখন তো জানা থাকবে তো নিজেই বুঝতে পারবি যে আচ্ছা 8টা লাইন ঢুকে গেছে মানে এবারে গ্যাপ হবে তার বাকি 6টা লাইন হবে বুঝা গেল এইবারে এই যে প্রথম 8টাকে তিনি ভাগ করলেন না প্রথম যে 8টা হ্যাঁ ইয়াকে ডাকা হয় অক্টেভ বলে দেখিস না আমরা এইখান থেকে বলে কি বুঝি আছে 8 আর 6 কত যায় না এখান থেকে আমরা বুঝি যায় এই যে 14টা লাইনটা হয় এটাকে দুই ভাগে ভাগ থাকে 8 থাকবে আর 6 থাকবে এই যে 8টা লাইন থাকবে পরে কি নামে ডাকা হয় অক্টেভ OCTAVE হলো আর লাস্টে যে 6 লাইনটা পড়ে আছে ইয়াকে ডাকা হয় সেস্টেট বলে SESTET কি বলা হয় অক্টেভ আর সেস্টেট তার মানে একটা সনেট যে 14 লাইনের হয় ও দুই ভাগে ভাগ থাকে একটা ভাগকে বলা হবে অক্টেভ যেটা থাকে 8টা লাইন আর একটা ভাগে থাকে সেস্টেট যেটা থাকবে এখানে ক্লিয়ার হলো এবারে তুল করে তারা ফুল স্টপ দিয়ে করলে
ফুলস্টপ দেওয়ার পর লিখবি এ সনেট ইজ ডিভাইডেড, ফুলস্টপ দেওয়ার পরে এ সনেট, এ সনেট ইজ ডিভাইডেড, DI VI DED, DIVIDED, a sonnet is divided into শব্দের একসাথে INTO, a sonnet is divided into INTO একসাথে into two parts, TWO two, তারপর লেখ parts, PARTS, a sonnet is divided into two parts, PARTS, লিখবি parts এর হাইফেন দে, হাইফেন দিয়ে লিখবি octave, 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 octave দিলি দিয়ে একটা ব্র্যাকেট শুরু কর, একটা ব্র্যাকেট শুরু কর, ব্র্যাকেটের ভিতরে লিখবি লাইক ফার্স্ট 8 লাইনস, ফার্স্ট FIRST, ফার্স্ট FIRST, ফার্স্ট এর সংখ্যা একটা 8 লিখে দে, 8 তারপর লাইনস লিখে দে, LINES, ফার্স্ট 8 লাইনস, দিয়ে ব্র্যাকেটটা বন্ধ করে দে। তাহলে বুঝি যাবি যে অক্টেভ মানে কি না 14টা লাইনের প্রথম 8টা লাইনকে বলা হয় অক্টেভ, ব্র্যাকেটটা বন্ধ হইলো, লাইক and sestet, SESTET, and sestet, SESTET, এই ব্র্যাকেট শুরু করে একটা sestet-এর পর একটা ব্র্যাকেট শুরু কর, এই ব্র্যাকেটের ভিতরে লিখবি লাস্ট 6 লাইনস, LAST, লাস্ট এর সংখ্যা লিখ 6 6, the lines LINES, এই ব্র্যাকেটটা বন্ধ করে দে। বুঝলে এখানে ক্লিয়ার হলো যে সনেটটা কি জিনিস, কে তৈরি করেছিল, এখানে কতগুলো লাইন থাকে, লাইনগুলো কি ভাগে থাকে, কোন ভাগটাকে কি নামে ডাকা হয়, ক্লিয়ার হলো। এইবারে তাহলে কি চালু হয়েছে কোথায় রে, এটা নিয়ে এইবারে ভাব এই যে আমাদের যে ইংলিশ লোকগুলো আছে না, ইংল্যান্ডের লোকগুলা এরা এত চালাক করে, এমন তো নয় যে শুধুমাত্র আমাদের দেশকে এসে কবজা করে দিল, এমনটা নয়, ভারতের মতন বহু লোককে ওরকম বহু দেশকে ওরা কবজা করে মেরেছিল। আর ওর তথ্য কি জানিস তো, যে দেশে যেটা পপুলার হবে সেটা ওয়ার দেশকে নিয়ে যেতে হবে, কারণ মানুষ যদি জ্ঞানহীন ভাবে তুলে নিয়ে চলে যাবে, বুঝা গেল, কারণ ভালো জিনিস আছে দেখতে পাইলো সেটাকে তুলে নিয়ে চলে যাবে, বুঝা গেল। এবং সিংহাসন গুলোকে ছাড়া না দেখি ভালো সিংহাসন গুলোকে তুলে নিয়ে পালাইছে, সবগুলোকে নিয়ে পালাইছে, যেগুলো যেগুলো ভালো মনে হয়েছে ওইগুলো তো গেলে বস্তু। লেখার ক্ষেত্রে যখন ওরা দেখলো ইতালিতে এই ধরনের লেখাটা তোমার পপুলার আছে, লোকে তোমার পরিমাণে এটাকে কি বলে পড়ছে, কারণ লোকে ধৈর্য হারাইছে, 70টা লাইনের 700টা লাইনের কবিতা পড়তে বুঝছে না মানুষ, 14টা লাইনে যদি সেই জিনিসটা পায় তো কেন 700টা লাইন পড়তে যাবে। ও যখন দেখছে পপুলার আছে তখন সনেট জিনিসটাকে ইংল্যান্ডে নিয়ে চলে যাবে, ইংল্যান্ডে 14 লাইনের কবিতা চালাই দিল, কিন্তু চালাইলে হবে কি নাম হয়ে রাখতে হবে, কিছু করার নাই, বুঝা গেল। এইবারে দেখবি মানুষ দেখবি তাকে দেখবি মনে রাখবে যে বাকি যা যে চলছে সেদিকে না চলে যখন তার ফ্লোট অন্য দিকে যাবে, মানে তুই সমাজের মতন যদি একই রকম চলতে থাকে তাহলে তোকে নাই মনে রাখবে সবাই, মানে তোরা প্রথম ব্যক্তি লয় যে মাধ্যমিক দিলি, কত লোক দিয়েছে তোদের আগেও তোদের পরেও তোদের সঙ্গেও মনে নাই রাখবে তোরা থাকে, যতক্ষণ না তুই ওদের সঙ্গে থাকি একটা আলাদা কিছু করে, মানে তুই 14 লাইনের কবিতা লিখলে কোনো লোক মনে রাখবে, তোর মতন কত লোক 14 লাইনের কবিতা লিখে দিবে, বুঝা গেল। এইবারে এই যখন ইংল্যান্ডে চালু হইলো, হ্যাঁ এইখানে ওই যে তোদেরকে কালকে একটা নাম বললাম না নাটকগুলো পড়াবার সময় উইলিয়াম শেক্সপিয়ার বলে, এটা উইলিয়াম শেক্সপিয়ার বলে দেখবি কালকে যখন সে অথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, তিনটা নাটকের নাম লিখেছিলাম, ওখানে রাইটারটার নাম লিখেছিলাম দেখবি উইলিয়াম শেক্সপিয়ার বলে, বুঝা গেল। এই ভদ্রলোক কি করলো, এই সনেট লিখতে শুরু করলো, বুঝলো, দিয়ে সনেট লিখতে শুরু করেছে। এবার এই করলো কি বলছে যে 14টা লাইনের কবিতা ঠিক আছে আমি মানে নিই, অসুবিধা নাই, তা আমাকে যে 8 আর 6 করতে হবে তার কোনো মানে নাই, আমি 7 করতে হবে, 10 চাইলেও করতে পারি, 14 করলেই হয়েছে না। তোরা যখন বলছিস যে সনেট মানে 14 হবে, 14কে বাড়াবো না, ও কি করলো এই ফরম্যাটটাকে দিলে চেঞ্জ করে, বুঝা গেল। তখন এই যখন নতুন ধরনের একটা ফরম্যাট নিয়ে এলো তখন ইয়ার অনুসারে আরেকটা সনেটের নাম হয়ে গেল, তখন এই নতুন করে নাম দিয়ে দিলেন ওটাকে কি শেক্সপিয়ারিয়ান সনেট, ইয়ার নাম অনুসারে শেক্সপিয়ার বানানটা ওর সঙ্গে এন যোগ, যেমন পেট্রার্কের সঙ্গে এন যোগ, বুঝতে পারলে, এর সঙ্গে এন যোগ করে আমরা পেট্রার্কের বলছিলাম তো, সেই রকম ইনি যে প্রথম চালু করলেন সেটাকে তিনি কি নাম দিয়ে দিলেন, শেক্সপিয়ারিয়ান সনেট। এইবারে ইয়ারও কবিতাগুলো 14 লাইনেরই বটে, কিন্তু এই ফর্মটা কেমন ভাঙিয়ে দিলে বলতো, কি ভাঙিয়ে দিল এইরকম,
মানে ইয়ার কবিতা যখন তুই পড়বি না, যেমন এখানে 8 আর 6 এর মধ্যে গ্যাপ আছে, ইয়ার কবিতাগুলো এরকম পাবি 4 তারপর গ্যাপ, তারপর 4 গ্যাপ 4 গ্যাপ, তারপর লাস্টে একাই থাকবে 2। বুঝতে পারা গেল? এইবারে ইয়ারও তো একটা সিস্টেম নাম দিয়েছিল, তখন কি নাম দিয়েছিল জানিস তো? এই চার গুলাকে নাম দিয়েছিল কোয়ার্টার্ন বলে, কিউ ইউ এ টি আর এ আই, এগুলা কোয়ার্টার্ন বলে ডাকা। মানে ফার্স্ট কোয়ার্টার্ন, সেকেন্ড কোয়ার্টার্ন, থার্ড কোয়ার্টার্ন। মানে শেক্সপিয়ারের সনেটে 3টা কোয়ার্টার্ন থাকে। একটা কোয়ার্টার্ন মানে 4টা লাইন, একটা কোয়ার্টার্ন মানে 4টা লাইন, এরকম 3টা কোয়ার্টার্ন পাবি। আর শেষে যে 2 লাইনটা পড়ে থাকে, এই দুটো লাইনকে কাপলেট বলে ডাকে, সি ইউ ইউ পি এল এ, এগুলা বলে কাপলেট। মানে শেক্সপিয়ারের সনেট যখন তুই পড়বি তখন পাবি 3টা কোয়ার্টার্ন আর একটা কাপলেট। পেট্রার্কান সনেট যখন পড়বি তখন পাবি 8 আর 6 অক্টেভার শেষে। এবার তোদের সিলেবাসে এই ভদ্রলোকটা নাই, তোদের এইটা আছে, এই যেটা বেসিক ফোকাস করবে এই দিকে। বুঝা গেল? আগে 11 12 যখন আমি ক্লাস নিতাম, 11 গুলো আগে গেল, ওটাতে দুদিকেই শিখে দিবি। কেন বলতো? কারণ 11 ইয়াকে পাইছে আর 12 ইয়াকে পাবে। নিশ্চয়ই বুঝতে পারলি? এইবারে 12 এর সিরিজটা কখন শিখে ওদেরকে, যখন 12 উঠে। 11 তোদের ইয়ার নাই, তোরা যখন 12 উঠবি তখন ইয়ার একটা সনেট পড়বে, এখন নাই হয়ে যাবে। বুঝা গেল? তাহলে 12 যখন তুই উঠবি, আমরা থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে একটা কবিতা আছে লাস্টে, তখন ইয়াকে নিয়ে পড়বো, তখন ইয়াকে নিয়ে জানি না। এখন তো ফার্স্ট সেমিস্টারে ইয়াকে নিয়ে পড়বে, ফার্স্ট সেমিস্টার কেন, সেকেন্ড সেমিস্টারে এই ধরনের ফরম্যাটটাই আছে। তো 11 এ তোরা এই জিনিসটা আগে জেনে রাখ, 12 এ উঠবি তখন ওই জিনিস জানবি যে এক্সপেরিয়েন্স সনেট জিনিসটা কি। এখন তোরা আইডিয়া রাখ, ঠিক 8 আর 6 ভাগ থাকে, অক্টেভার শেষে। ক্লিয়ার হলো? বুঝা গেছে তো? তাহলে এইবারে তোকে ধরো প্রশ্ন পড়লো কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কি ধরনের কবিতা, তখন দেখবি নেচার পোয়েম না থাকে, অপশনে সনেটও তো থাকতে পারে। মানে এই কবিতাটা একটা সনেটও তো বটে, কারণ তোরা দেখ কিন্তু 14টা লাইন আছে, অক্টেভ শেষে ভাগ আছে। তাহলে দেখবি এমসিকিউ কোশ্চেনে তখন সনেট যদি থাকে তখন ওখানে ঠিক ভাগ দিবি। এমসিকিউ কোশ্চেনে কি ধরনের কবিতা, নেচার পোয়েম না থাকে, ইটালিয়ান সনেটও থাকতে পারে অপশনে, পেট্রার্কান সনেটও থাকতে পারে অপশনে। আর ঠকাবে কেমন করে বলতো? অপশন এ বলে দিল কি ধরনের কবিতা, অপশন এ ইটালিয়ান সনেট, লিস্ট তিন চারটি। বি এ দেখবি লেখা আছে পেট্রার্কান সনেট, সি এ দেখবি লেখা আছে নেচার পোয়েম, আর ডি তে লেখা থাকবে অল দ্য থ্রি। ডি তে দেখবি লেখা থাকবে অল, সবগুলাই হবে। তখন ডি তে যাবে, কারণ ইটালিয়ান সনেট বটে, পেট্রার্কান সনেট বটে, নেচার পোয়েম বটে, বুঝতে পারলি? আর ডি তে দেখবি অপশন থাকবে অল, তখন ওটা যাবে ওই করে ঠকাবে। মানে দেখবি অপশন এ ইটালিয়ান সনেট में দাগ দিয়ে দে, বুঝা গেল? মানে দেখবি অপশন এ লেখা থাকবে ইটালিয়ান সনেট, আর অপশন ডি তে লেখা থাকবে পেট্রার্কান সনেট, আর আগে সি তে লেখা থাকবে বোথ এ এন্ড ডি। এই ভালো করে পড়ে যাবে, বুঝা গেল? তাহলে সনেটের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, এই কাকে বলে কি জিনিস বলে এটা, বুঝলে? নিচে লিখবি প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, প্যারাগ্রাফ চেঞ্জ করবি, এই লিখবি দিস পোয়েম, লাইক দিস পোয়েম, this poem, P-O-E-M, this one under T-H-I-S, this poem is, this poem, is the I-S, this poem is an, A-N, this poem is an Italian, I-T-A-L-I-A-N, I-T-A-L-I-A-N, Italian sonnet, sonnet, S-O-N-N-E-T. This poem is an Italian sonnet. পৌঁছালি sonnet পর্যন্ত? Sonnet or a Petrarchan sonnet, or a Petrarchan, বানানটা P-E-T-R-A-R-C-H-A-N, আবার বানানটা বলছি মিলাবি, P-E-T-R-A-R-C-H-A-N, Petrarchan sonnet। দেখুন স্টপ। তাহলে এটাকে আমরা একটা ইটালিয়ান সনেট বলতে পারি বা পেট্রার্কান সনেট বলতে পারি। এই লাইনটাকে আন্ডারলাইন করে রাখা তাহলে পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট আমরা এই নামে রাখতে পারি। বইটা যখন পাবি স্কুল থেকে এই লাইনটাকে ওরকম কবিতাগুলোর পাশাপাশি বইটা লিখতে থাকবি। যখন কবিতার বইটা পাবি, হ্যাঁ, তখন বইটার পাশাপাশি কলমে উল্লেখ করে লেখাবি ইটালিয়ান সনেট, পেট্রার্কান সনেট, নেচার পোয়েম, ওগুলো লিখতে থাকবি। তাহলে আর খাতাটা নিয়ে ঘুরে বুঝতে হবে না, যে বইটা নিয়ে ঘুরলে
লেখাটা তো পড়ে দিও। এই এমসিকিউ যখনই পাবি না, যতটা সম্ভব পারবি বইটি লিখতে থাকবি। ওয়ার্ড মিনিং থেকে শুরু করে, হ্যাঁ, কোথায় কি এমসিকিউ আছে, কোনখানে গোল দাগ ঘুরাতে হবে, একদম লিখে লিখে বইটাকে ভরাবি। তাহলে কি হবে, বইটা নিয়ে ঘুরলেই হবে। আর যখন এই সেকেন্ড সেমিস্টারে উঠবি তখন খাতার বেশি কাজ, তখন বইয়ের বেশি কাজ নাই। আবার যখন 12 থার্ড সেমিস্টারে উঠবি, ঘুরে এমসিকিউ পাবি, আবার বইটা লিখে লিখে ভরাবি। আমার মতন দেখবি এরকম লিখে লিখে ভরাবি, তাহলে খাতার দরকার হবে। বুঝতে পারলি? তাহলে কি হবে, তোর এমসিকিউটা বইটাই রেডি হয়ে যাবে, বইটাতে রেডি হয়ে যাবে, নাহলে খাতা হুলকি দেবে। আর খাতা যদি নাই থাকে তখন পাশে যে বই একবারটা হুলকি পরীক্ষার সময় আর একবারটা হুলকি দিয়ে যাবি, দেখবি ওই তোর তল লাগে তোর দিয়ে ভ্যালু বেশি আছে। এই যখন করবে তখন আমি করবো। বুঝতে পারলে? পরীক্ষায় সব থেকে, পরীক্ষার হলে সব থেকে জঘন্যতম মানে লাগে ওই টাইমটা। যার আমি দেখতে যাব সেই দেখবি আগে তোর দিকেই ভ্যালু বেশি আছে। ওটা বুঝতে পারছি, তখন দেখবি সব থেকে বিরক্তটা লাগে, ইয়ার কাছে কি হেল্প নিবো, ওই দেখবি তোর দিকে ওয়েট করে বসে আছি, যখনই টাকা দেবে আমি তখনই দেবো। বুঝতে বুঝতে তাহলে এটাকে বলা হয় পেট্রার্কাল সনেট বা ইটালিয়ান সনেট। বুঝলো? এটা গেল আমাদের 3 নাম্বার পয়েন্ট। 3 এ গেলি, এবার নাম্বার 4 যা। কত কিছু জিনিস আছে দেখতে যা, কবিতা তো পরে পড়বি, কবিতা তাহলে যাই বলে দাঁড়া। নাম্বার 4 লে, নাম্বার 4 লিখবি স্ট্রাকচার। নাম্বার 4 লিখবি স্ট্রাকচার অফ দা পোয়েম। নাম্বার 4 এ লিখবি স্ট্রাকচার, এস টি আর ইউ সি টি ইউ আর ই, স্ট্রাকচার অফ দা পোয়েম, এস টি আর ইউ সি টি ইউ আর ই, স্ট্রাকচার অফ দা পোয়েম। অর্থাৎ কবিতাটার স্ট্রাকচারটা কেমন, এটার গঠনটা কেমন, স্ট্রাকচারের বাংলা বলে গঠন। হয়ে গেল? লেখ, লিখবি like this poem, this poem is, this poem is divided, di vi and ded, this poem is divided into, this poem is divided into into, this poem is divided into two parts, two TWO, two third parts. This poem is divided into two third parts, PARTS, the hyphen is hyphen দিয়ে লিখবি octave and sestet, hyphen দিয়ে লিখবি octave, OCTAVE, octave and sestet, SESPET, octave and sestet, এই ফুল স্টপ। তাহলে এই কবিতাটা যদি আমরা দেখি, এটা দুটো ভাগে ভাগ আছে, octave আছে, sestet আছে। হয়ে গেল স্ট্রাকচারটা। নেক্সট যাবি 5 এ, 5 এ যাবি, 5 এ যাবি রাইম স্কিম বলে, RHYME, RHYME, রাইম গেলে তারপরে স্কিম, SCHEME, স্কিম বানানটা SCHEME, রাইম স্কিম। হলো? এখান থেকে এমসিকিউ কোশ্চেন পড়ে, এই 5 নম্বর পয়েন্টটা থেকে মনে রাখবে এমসিকিউ কোশ্চেন আছে তো না, যে কবিতাটার রাইম স্কিমটা কি জিনিস। হলো? তো রাইম স্কিম মানে যে ছন্দটা, রাইম স্কিম মানে হলো কবিতাটা কোন ছন্দে লেখা আছে, ছন্দ বুঝি, মানে ছন্দ যদি না থাকে তো সেটা তো কবিতা হয় না। নিশ্চয় বুঝতে পারলে? মানে ছন্দ করতে গেলে কি করতে হবে, তোকে লাস্টের লাইনগুলো ওয়ার্ডগুলো মিলিয়ে দেবে। মানে প্রথম লাইনটার লাস্ট ওয়ার্ড যদি হয় কেউ কেউ, তাহলে সেকেন্ড লাইনটার লাস্ট ওয়ার্ডটাকে তোকে লিখতে হবে কেউ, মিলাতে তো হবে না, না মিলালে তো কবিতা হয় না। এবারে তোরা দেখ, এই কবিতাটাকে তোরা যদি যাস, তাহলে এই কবিতাটার ছন্দটাকে তোরা মিলানো দেখ, দেখ এই কবিতাটাকে যা দেখ, কবিতাটার প্রথম লাইনটাকে তাকা, প্রথম লাইনটা আমাদের আছে দেখ, আর্ক হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার বটে। এবার দেখ তুই লাস্ট ওয়ার্ডটা কি বলে, ফেয়ার বটে। এবার তুমি ফেয়ারের সঙ্গে উচ্চারণ কর না পরের ওয়ার্ডটা বাই থাকে, ওয়ার্ড নিশ্চয়ই আছে বাই, ফেয়ারের সঙ্গে উচ্চারণ কর, মিলিয়া ফেয়ারের সঙ্গে বাই মিলছে, মিলছে না? কিন্তু তুই দেখ ফেয়ারের সঙ্গে বাই মিলছে না, কিন্তু বাইয়ের সঙ্গে ওয়াইয়ের ম্যাজেস্টির ওয়াইটা মিলছে। আবার ফেয়ারের সঙ্গে উইয়ারটা মিলবে 4 নম্বর লাইনে, মানে 1 নম্বর লাইনটা যে ফেয়ার ওয়ার্ডটা আছে রে,
হ্যাঁ, এই 1 নম্বর লাইনে যে ফেয়ার শব্দটা আছে, এই ফেয়ার শব্দটা মিলবে 4 নম্বরে থাকা ইয়ার সাথে, হ্যাঁ। আর 2 নম্বরে যে বাইটা আছে ই মিলবে 3 নম্বর লাইনে থাকা ম্যাজেস্টির সাথে। বুঝতে পারা গেল? মানে ছন্দটা তুই যদি মিলাস তাহলে এই 1 নম্বর লাইনের সঙ্গে 4টা মিলবে আর 2 এর লাইনের সঙ্গে কে মিলবে? ক্লিয়ার হলো? হ্যালো, এবার তোরা দেখ, এটা তো প্রথম চারটা লাইন গেল, পরে দেখ আরো দেখা 5 নম্বর লাইন দেখা দেখ পেয়ার বলে একটা ওয়ার্ড আছে, পেয়ার, তারপরে লাইট, তারপরে স্কাই, তারপরে এয়ার, ওটা তাহলে খেয়াল কর পেয়ার শব্দটা ফেয়ারের সঙ্গে মিলবে। 5 নম্বর লাইনে যে বেয়ার ওয়ার্ডটা আছে, বেয়ার, এটা এই বেয়ারটা যার সঙ্গে মিলবে, ফেয়ারের সঙ্গে ফেয়ার বেয়ার, ফেয়ার বেয়ার মিলছে। আবার তুই দেখ পরের লাইনে ফেয়ারের পরে বেয়ার, তারপরে দেখ লাই আছে, লাই, এই লাইনটা দেখ বাইয়ের সঙ্গে মিলবে, এই আছে লাই বাই মিলছে না, উচ্চারণটা কাটা লাই বাই ফেয়ার বেয়ার আসছে। আবার পরের লাইন তোরা যদি যাস তাহলে স্কাই আছে, তাহলে স্কাইটা ওই লাইয়ের সঙ্গে মিলবে, লাই স্কাই বাই, বুঝা গেল? আর 4 নম্বর লাইনটাকে যা পরেরটাকে, তার একটা শব্দ আছে এয়ার বলে, ও আবার ফেয়ার বেয়ার এয়ার, দেখে বুঝতে পারলে কি? 1 নম্বর লাইনে যে ওয়ার্ডটা আছে ওটার সঙ্গে মিলছে, আবার ইয়ার সঙ্গে মিলছে, আবার ইয়ার সঙ্গে মিলছে। তাহলে যদি তোরা মিলা ওয়ার্ডগুলো খুঁজিস তাহলে কি কি আছে? ফেয়ার ওয়ার বেয়ার এয়ার, ইয়ার এক সঙ্গে আসবে আর ইয়ার এক সঙ্গে আসবে, বাই মেজেস্টি লাই স্কাই ইয়ার, বুঝা গেল? মানে উচ্চারণের দিক থেকে যদি মিলাস তাহলে ইয়ার আর 4 লোক একসঙ্গে থাকবে আর এই 4 লোক একসঙ্গে থাকবে, বুঝা গেল? এইবার দেখ এই ফেয়ারটাকে আমি যদি ধরি এ, এই দেখা ফেয়ারটাকে যদি আমি এ ধরি তাহলে ইয়ার সঙ্গে যতজন মিলবে সবাই এ হবে, মানে আমি ইয়াকে তো এ ধরব, এটা ইয়াকে, ইয়াকে বলবো আর ইয়াকেও এর সঙ্গে যে যে মিলবে সবাই এ হলো। আবার এই বাইটা ফেয়ারের সঙ্গে মিলবে না, মানে আমি কি বলে রাখবো বি, তাহলে ইয়ার সঙ্গে যতজন মিলবে সবাই কি হবে? ছন্দটা কি দাঁড়াবে জানিস? এবিবিএ এবিবিএ, বুঝতে পারলি ছন্দটা কেমন দাঁড়াবে? কবিতাটা ছন্দটা কেমন দাঁড়াবে জানিস? তাই এবিবিএ এবিবিএ, হ্যালো। আচ্ছা, এটা তো দেখ প্রথম 8টা লাইন ঘুরে গেল, 8টা লাইন হলো মানে অক্টাভটা শেষ, এবার শেষটাকে যেন লাস্টের 6টা লাইনে যা, লাস্টের 6টা লাইন যদি যাস তাহলে প্রথম পাশে দেখ স্ট্রিপ বলে একটা ওয়ার্ড আছে, আচ্ছা স্ট্রিপ, তোরা খেয়াল কর এই স্ট্রিপ ওয়ার্ডটাকে তোরা যদি উচ্চারণ করিস না এ এর সঙ্গে মিলবে না বি এর সঙ্গে মিলবে, তুই দেখ পেয়ারের সঙ্গে উচ্চারণ করে স্ট্রিপ কি মিলবে না, আবার এই বায়ের সঙ্গে উচ্চারণ করে মিলবে না, হ্যালো। তাহলে উচ্চারণ করে যদি না মিলে তাহলে এই হয়ে যাবে কি? ট্যাক্সি ধরতে হবে, স্ট্রিপটা তখন সি হয়ে যাবে, এ এর সঙ্গে মিলছে না, বি এর সঙ্গে মিলছে না। আচ্ছা পরের ওয়ার্ডটাকে জানো, স্ট্রিপের পরে হিল আছে, হিল বালি, এবার তোরা খেয়াল কর এই হিলটা, এই হিল শব্দটা না স্ট্রিপের সঙ্গে মিলবে, মানে সি এর সঙ্গে মিলবে না, এ এর সঙ্গে মিলবে না, বি এর সঙ্গে মিলবে, বুঝা গেল? তাহলে তখন হিলটা হয়ে গেল ডি বলে, হ্যালো। আচ্ছা হিলের নিচে যা, এবার তো একটা ডিপ আছে, এবারে ডিপটা কিন্তু স্ট্রিপের সঙ্গে মিলবে, এই স্ট্রিপ ডিপ, আবার ডিপের পরে উইল যা হিলের সঙ্গে মিলবে, এইটা তখন ডি হবে, হ্যালো। আচ্ছা পরে যদি অ্যাডস্লিপ যায় ও আবার ডিপের সঙ্গে মিলবে, এটা অ্যাডস্লিপ যে শব্দটা আছে, অ্যাডস্লিপ শব্দটা আবার সি এর সঙ্গে মিলবে, সি যে হবে ডিপ অ্যাডস্লিপ। আবার লাস্টের ওয়ার্ডটা যদি যায় স্টিলে, হ্যালো, তাহলে স্টিলটা দেখ হিল উইল স্টিল, তাহলে ডি হবে, এবিবিএ এবিবিএ সিটি 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 ছন্দটা, বুঝতে পারলি? উচ্চারণটা দাঁড়াবে এইভাবে, লাস্টে দেখবি দাঁড়াবে এবিবিএ এবিবিএ, পড়ে তারপরে এরকম বুঝা গেল? এবারে এমসিকিউ তোর বলবে কি জানে, বলবে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দিস পোয়েম, কবিতার রাইম স্কিম কি? তো যদি না খেয়াল তো থাকে, যেগুলো যদি সিরিজটা যদি না জানিস তুই কোন অপশনে কাকে দিবি? 4টা অপশনে এরকম লেখা থাকবে, কোন অপশনে লেখা থাকবে এবিবিএ এবিবিএ সিটি সিটি সিটি, এটা সঠিক উত্তর হবে
কোন অপশন থাকবে এবিবিএ এবিবিএ সিডি সিডি লেখা থাকবে সিডি ডি সি লেখা থাকবে ওদিকে পাল্টাই নেবে এদিকে পাল্টাই নেবে এবিবিএ না করে এবিবি করে দেবে বুঝা গেল এবার এইটা তুমি কবিতাটা পাবি অনলাইন দিয়ে লেখা আছে জিনিসটা যদি তুই না জানিস তো করতে পারবি না ছন্দটা কি দাঁড়াইলো এবিবিএ এবিবিএ সিডি 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 মনে রাখবে হ্যাঁ এবিবিএ এবিবিএ সিডি 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 এটা হচ্ছে এই সনেটটা রাইম স্কিম বুঝলো এবার তোরা কবিতাটাকে যা ওই যে কবিতার পাতাটাকে যা ওইরকম প্রথমটাই পাঁচটা লেখ ওই প্রথমটা না ফেয়ার কবিতাটার পাঁচটাই ওই ফেয়ারের কাজটাই একটা হাইফেন দিয়ে লেখ এ বলি এ লিখলি ফেয়ারের কাজটা কবিতাটাকে যাবি ফেয়ারের পাঁচটাই হাইফেন দিয়ে লাগে তারপরে এটা এরকম লিখে লিখে যা পাঁচটা তারপরে এটা লিখে বি তারপরে এটা ঘুরে হবে বি তারপরে ঘুরেটা হবে এ তাহলে দেখা হয়ে গেল এ বি বি এ ঘুরে আবার আসবে কে 5 নম্বর লাইনটা আবার বি তারপর ঘুরে বি তারপর ঘুরে এ বি বি এ বি বি এ এরকম আসবে এ বি বি এ বি বি লাস্টে 6টাকে যা লাস্টে 6টাকে তুমি লিখে দাও সি ডি সি তারপর ডি তারপর ঘুরে সি তারপর ঘুরে ডি ঘুরে সি ঘুরে ডি সি ডি সি ডি সি বলি বুঝতে পারলি না নাই আইছি সমাজ আছে হ্যাঁ ঠিক কেমন বাংলাতে কি লিখবে ক খ গ ঘ মানে তাহলে এটা হিসাবে কি হলো ক খ খ গ ক খ খ গ হিসাবে মানে আমরা ক খ খ গ গ ঘ গ ঘ গ ঘ দেখুন তাহলে যদি বাংলায় হ্যাঁ আবার এই অঙ্ক যদি থাকে অঙ্ক থাকে 1 2 2 1 2 2 3 4 3 4 3 হিসাবে তাই জানাইছে আচ্ছা এবার খাতায় যা খাতাতে যাবি রাইম স্কিম বলে হেডিং দিয়ে আছে তোদের দিয়ে লিখবি like the rhyme scheme of this poem like the rhyme scheme of this poem the rhyme scheme of this poem here the rhyme scheme of this poem is is the rhyme scheme of this poem is the হাইফেন দিয়ে যদি ছোট হাতের লিখিস সবগুলো ছোট হাতের করবি যদি বড় হাতের করিস সব ক্যাপিটালে লিখবি হলো কেমন ভাবে লিখবি এর পাশে পাশে প্রথমে এবিবিএ একসাথে লিখবি এবিবিএ তাহলে একটু গ্যাপ দিবি একটু তাহলে ঘুরে লিখবি এরকম এবিবিএ হলো তারপরে সিডি একসাথে একটু গ্যাপ সিডি তারপর আরেকটু গ্যাপ সিডি এবিবিএ গ্যাপ সিডি গ্যাপ সিডি গ্যাপ সিডি তাহলে তুমি ফুল স্টপ দিয়ে দিবি এটা মুখস্থ রাখবি এটা এমসিকিউ কোশ্চেনে পড়বে বুঝা গেল এটা থাকবে সেটা টি মার্কটা দেখবি রাইম স্কিম থেকে একটা প্রশ্ন হয় এটা গেল আমাদের কবিতার রাইম স্কিম এটা গেল কত নম্বরে 5 এবার 6 হয়ে যাবে নাম্বার 6 দিয়ে দেখো টাইটেল টি আই টি এল ই নাম্বার 6 লিখবে টাইটেল বলে টি আই টি এল ই টাইটেল হয়ে গেল এইবারে কবিতাটা যদি টাইটেলে যাস তোরা তাহলে টাইটেলে দেখ প্রথমে যে কম্পোজ বলে শব্দটা পড়ে তাহলে কম্পোজ কথাটার মানে পড়ে প্রকাশিত কম্পোজ কথাটার মানে পড়ে প্রকাশিত করা হ্যালো আচ্ছা প্রকাশিত করা হয়েছিল কিসের উপরে আপন বলে একটা ওয়ার্ড আছে বুঝা গেল তাহলে কোন টপিকটার উপরে প্রকাশিত আমাদের কবিতাটা না দেখো একটা ওয়ার্ড আছে ওয়েস্টমিনস্টার ব্রিজ বলে হ্যালো এইবারে এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা কি জিনিস বলে না ওয়েস্টমিনস্টার ব্রিজ বলে ইজ দ্য নেম অফ এ ব্রিজ একটা ব্রিজের নাম ইজ দ্য নেম অফ এ ব্রিজ একটা ব্রিজের নাম বলে কি ওয়েস্টমিনস্টার ব্রিজ একটা ব্রিজের নাম সেতু বুঝা গেল এবারে এই সেতুটা এই ব্রিজটা আছে কোথায় না এই ব্রিজটা অবস্থিত আছে লন্ডনে আর লন্ডন শব্দটা গোটা কবিতাতে লেখা নাই আর প্রশ্ন পড়বে এই কবিতাতে কোন সিটির কথা হ্যালো আর তোদের কবিতাতে শুধুমাত্র একটা লাইন আছে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উই আর বলে একটা লাইন আছে দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উই আর 3 নম্বর লাইন 4 নম্বর দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উই আর ভাই 4 নম্বর লাইনটা ওই লাইনটাকে তুলে দিবে আর বলে দিবে এখানে সিটি মানে কোনটা আর গোটা কবিতাতে লন্ডন লেখা নাই
আর প্রশ্ন পড়ে যাবে যে এই লাইনে সিটি যে বলে শব্দটা ব্যবহার করা হয়েছে, সিটি মানে কোন সিটি, বুঝতে পারলে? আচ্ছা, এবারে নিজ দিকে যা কবিতাটা, নিজ দিক থেকে সম্ভবত 3 নম্বর লাইন হবে, দ্য রিভার, দ্য রিভার, এদের শেষ হবে 30 35, তারপর 45 12 এর 45 থেকে 45 তার মাঝে করলে হয়ে যাবে, তাহলে তারপর আরো পাবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি একটু পরে। তাহলে ওখানে দেখ সম্ভবত নিজ দিক থেকে 2 কি 3 আছে, দেখ দ্য রিভার গ্লিডেথ এট হিজ ওন সুইট উইল, নিজ দিক থেকে কত নম্বর লাইন আছে? নিজ দিক থেকে 3 নম্বর আছে না, নিজ দিক থেকে 3, দ্য রিভার গ্লিডেথ এট হিজ ওন সুইট উইল আছে। নদীর নাম কোথাও দিয়া নাই, আর বলবে কোন নদী, রিভার বলে শুধু লেখা আছে দেখ পড়ে। তাহলে এই যে ব্রিজটা, এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা আছে কোথায়? লন্ডনে। তাহলে এই লন্ডন থেকে তো একটা এমসিকিউ হইলো ওই সিটিতে, বুঝলো? এইবারে তুই ভাব, মানুষ যদি ব্রিজ করে রে, তো নিশ্চয় জল লাগবে কিনা, ব্রিজটা করার কি দরকার? এমনি পুনির উপর নাই ব্রিজ করে যে এখানে করে দিলে এদিকে হোটেলে থেকে যাও, পড়ে কি ব্রিজ তখনই হবে যখন জল থাকবে। এইবারে এই যে নদীটা আছে, এই কোন নদীর উপরে এই ব্রিজটা তৈরি আছে? এই নদীটা, THAMES, বুঝা গেল? এইবারে ইংলিশে তুই যদি উচ্চারণ করিস তাহলে TH থ হয়, তাহলে থ্যামস আসবে। আর থ্যামস বলে কোনো নদী নাই, বুঝতে পারলে? নদীটা বলে টেমস, নদীটার নাম বলে টেমস নদী, কিন্তু বানানটাই তো TH দিয়ে শুরু, বুঝা গেল? তাহলে লন্ডনে টেমস নদীর উপরে যে ব্রিজটা তৈরি হয়ে আছে, যেটা ওয়েস্টমিনস্টার ব্রিজ বলা হয়েছে, আর ওই ব্রিজটাকে নিয়ে হয়েছে এই কবিতা। এখান থেকে দুটো এমসিকিউ বলেছে, এটা একটা, এটা পাবি উপর দিক থেকে ওই যে আমাদের সিটিটা 4 নম্বর লাইনে, আর এটা পাবি নিচ দিক থেকে 3 নম্বর লাইনে, ওখানে রিভারটার কাছে, বুঝা গেল? তাহলে টাইটেলে আমরা পেলাম কি? ওয়েস্টমিনস্টার ব্রিজকে নিয়ে কিছুটা জানলাম। লেখা টাইটেল, টাইটেল বলে লেখা আছে, কথাই চলে যায়, লেখাবি লেখাবি ওয়েস্টমিনস্টার ব্রিজ, দেখো ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ দা, ওয়েস্টমিনস্টার বলে ভুল করেও মিনিস্টার করেন না, আমার মন্ত্রী হয়ে যাবে, বলতে যে ভুলটা কি হয়, আর এখানে মিনিস্টার করে দেয়, মানে এর পরেও আইনি দিতে যাবে, কিন্তু আইন নাই, ওয়েস্টমিনস্টার বলে, হ্যাঁ মিনিস্টার, ওয়েস্টমিনস্টার। তাহলে কি লিখলি? ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ the name of, is the name of a, is the name of a bridge, is the name of a bridge, এটা একটা ব্রিজের নাম, is the name of a bridge। এই ফুল স্টপ, তাহলে ফুল স্টপ দেওয়ার পরে লিখবে it is, ফুল স্টপ দেওয়ার পরে it is, হ্যালো, it is situated, situated, situated মানে অবস্থিত, situated মানে হলো অবস্থিত। তাহলে এটা কোথায় অবস্থিত? না, it is situated in London, in London এর L ক্যাপিটাল করবি, হ্যালো, it is situated in London, হ্যালো, on the river, on লাইনটা কন্টিনিউ করে যা, on the river, হ্যালো, on the river Thames, T টা ক্যাপিটাল, THAMES, on the river Thames, এই ফুল স্টপ দে। তোর আন্ডারলাইন করে রাখ লন্ডনটাই, আন্ডারলাইন করে রাখ টেমসটাই, এখানে দুটো এমসিকিউ আছে, লন্ডনটা আন্ডারলাইন করবি, টেমসটাই আন্ডারলাইন করবি, হয়ে গেল? তাহলে টাইটেলটা পড়তে গিয়ে আমরা ব্রিজটা সম্পর্কে জানলাম, এবং ওই ব্রিজটাকে নিয়ে বা ব্রিজের চারপাশের পরিবেশটাকে নিয়ে এই কবিতাটা বলে। তাহলে এখানে বুঝলে টাইটেলটা বুঝা গেল? ওয়েস্টমিনস্টার ব্রিজ জিনিসটা কি বটে, কোথায় আছে, কোন নদীর উপরে আছে, দুটো এমসিকিউ আছে এখানটায়। আর যে দুটো এমসিকিউর একটা কবিতারই নাই, না লন্ডন নামটা পাবি, আর না টেমস নদীটার নাম পাবি। হ্যালো, নেক্সট যাবি, এটা গেল 6, 7 যা, দেখ লোকেশন অফ দ্য পয়েন্ট।
এই তো পড়তে হবে মাধ্যমিক বাংলা করে দিলে সবাই চিনিস হ্যাঁ সবাই চিনা occasion of occasion of the poem occasion of the poem o double c a double s i o n occasion of the poem তাই হলো এবারে occasion of the poem মানে কি occasion of the poem মানে হলো ধর কেউ একটা কবিতা লিখছে কেউ একটা ছোট গল্প লিখছে কেউ একটা নাটক লিখছে কিছু তো বার হয়েছিল যে জন্য লিখেছি মানে কোনো কিছু পারপাস না থাকলে কেউ লিখতে না যায় তুই এখানে আছে জীবনে নিশ্চয় কিছু পারপাস আছে বুঝার পারপাস নিয়ে আসে বুঝে গেল একই রকম কবিরা যখন একটা কবিতা লেখে কিছু তো এমন আবার ঘটেছিল যে লিখতে গেল কেন নিশ্চয় কিছু ঘটেছিল এইবারে এদের ব্রিজ আছে যেটা আমরা ব্রিজটা বললাম ওয়েস্টমিনস্টার ব্রিজটা হ্যাঁ যে ওয়েস্টমিনস্টার ব্রিজটা আমাদের টেমস নদীর উপরে তৈরি হয়েছে তাই তো একদিন সকালবেলা কি করেছে মর্নিং সময় ছিল সেই মর্নিং সময় আমাদের যিনি কবি তাই তো তিনি তার বোনকে নিয়ে সিস্টারকে নিয়ে ঘোড়ায় টানা গাড়িতে করে ওরা যাচ্ছে সকালবেলা কোনটা দিয়ে যাচ্ছিল এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে তাহলে ঠিক যখন ব্রিজের মাঝ পথ গেছে মানে এই জায়গাটা তখন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নজর পড়েছে নদীকে নজর পড়েছে এই সাইডে থাকা জিনিসগুলা মানে ব্রিজটার নিচে যে প্রাকৃতিক সৌন্দর্যটা ওইটা ও যখন নজরে পড়েছে গাড়ি দাঁড় করে দিয়েছে তাই দাঁড় করে দিয়ে ব্রিজটার উপর থেকে ওর বোনকে এই ব্রিজটার নিচে যত যা মানে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে ওইগুলোকে বর্ণনা করে গেছে তাকে বোনকে হয়ে গেল আর যেটা বর্ণনা করে গেছে এটাই কবিতা বুঝে গেল প্রশ্ন কি বলবে কবি তাকে ওয়েস্টমিনস্টার ব্রিজের সৌন্দর্যের বর্ণনা বলেছে সিস্টারকে আর গোটা কবিতার লেখা নেই সিস্টার তাকে যে বর্ণনা করছে ওটা লেখা নাই সিস্টার বলে একটা ওয়ার্ড আমি দেখা দিলাম বুঝে গেল আচ্ছা এটা গেল একটা নেক্সট কথা বলবে এই সিস্টারটার নামটা কি যেটা আমরা দিয়ে একদম বলে সিস্টারের নামটা বলে যাবে বলবে তার বোন যাকে বলবে তাকে যাকে বলবে কি না যাকে বর্ণনা করছে প্রাকৃতিক সৌন্দর্যটা ওটা কে কেবল তার অপশনে সিস্টার নাই নামটা দিয়া সিস্টার বললে লেখা তাইলে তুই ঠিক মতো দিন দিলি কারণ সিস্টার নাই ধরি সিস্টারের নামটা দিয়ে আছে তখন কি করে ওটা কি নাই তো সিস্টারের নামটা ছিল ডরোথি DOROTHY এটা লিখে লিখছি তার নামটা যে একদিন সকালবেলা কবি তার বোন ডরোথির সাথে কোথায় একটা যাচ্ছিল সেটা উল্লেখ করা নাই যে কোথায় যাচ্ছিল সেই যাত্রার পথে ব্রিজ দিয়ে উপরে যাওয়ার সময় সেই ব্রিজ থেকে তার প্রাকৃতিক সৌন্দর্যটা নজরে আসে এবং যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা দা পোয়েট আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করে যায় তার বোন ডরোথিকে আর সেই ডরোথিকে যেটা বর্ণনা তিনি করে গেছেন সেটা হচ্ছে আমাদের এইটাকে বলা হয় ওকেশন অফ দ্য পয়েম তার মানে এটা নয় যে ব্রিজের উপর দাঁড়িয়ে কবিতা লিখে দিয়েছে বর্ণনা করেছে কবিতা লিখছে ঘরে যাই বুঝে গেল মানে এমনটা হয় কেউ বন নিয়ে কবিতা লিখছে মানে মনে বুঝে লিখেছে না বনটাকে দেখিয়েছে অবজার্ভ করেছে ঘরে এসে লিখেছে সমুদ্র নিয়ে লিখছে মানে এমনটা হয় সমুদ্রের মাঝখানে বসে আছে জাহাজে করে গেছে তারপর লিখছে না সমুদ্র অবজার্ভ করে তারপরে রিকালেক্ট করে মাইন্ডে ভাবে চিন্তা ভাবনা করে তারপরে তো লেখে তাহলে বর্ণনা করেছে এখানে কবিতার উপরে লিখেছে তোকে ওকেশনটাই জানলে আমরা এই কারণে কারণ কাকে বর্ণনা করেছে ওটা এমসিকিউ কোশ্চেন পড়ে বোনের নাম কি ছিল সেটা এমসিকিউ কোশ্চেন বুঝে গেল লাইক ওকেশন অফ দ্য পয়েম লাগবে লাইক at the time of morning at the time of morning at the time of morning देखो कमा देवी at the time of morning लिखे कमा देवी लगबी like the poet POET at the time of morning कमा दिए लिखिस the poet right the poet along 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 bananda ALONG along the poet along his sister Dorothy dita bola hai
D-O-R-O-T-H-Y. D-O-R-O-T-H-Y. Along her sister Dorothy. Hello, Dorothy Goes, G-O-E-S. G-O-E-S. Goes somewhere. Somewhere বানানটা একসাথে লিখবি। S-O-M-E-W-H-E-R-E। একটাই বড় করে। S-O-M-E-W-H-E-R-E। ফুল স্টপ। তাহলে তারা কোথাও যাচ্ছিল? somewhere। কোথায় যাচ্ছিল ওটা উল্লেখ করা নেই। ফুল স্টপ। ফুল স্টপ দেওয়ার পর লিখবি on the way। ফুল স্টপ দেওয়ার পরে on the way। W-A-Y। On the way, the poet, on the way, the poet describes, D-E-S-C-R-I-B-E-S, D-E-S-C-R-I-B-E-S, describes his sister, describes his sister about the beauty, B-E-A-U-T-Y, about the beauty of Westminster Bridge, about the beauty of Westminster, W টা বড় হাতের করে দিবি, about the beauty of Westminster আর ব্রিজের বি টা বড় হাতের করে দিবি, about the beauty of Westminster Bridge। ফুল স্টপ দে। সকালবেলা বোনের সাথে কোথাও যাচ্ছিল, বোনের নাম হলো ডরোথি। রাস্তাতে কবি বর্ণনা করছেন ওয়েস্টমিনস্টার ব্রিজের সৌন্দর্যটা তার বোন ডরোথিকে। হলো অকেশনটা। এবার এখানে তোর আন্ডারলাইন করে রাখবি মর্নিং শব্দটা, আন্ডারলাইন করবি ডরোথি শব্দটা। হলো ডরোথিটা বলছে আন্ডারলাইন করবি সে, আর মর্নিংটা আন্ডারলাইন করবি। এই দুটাই এমসিকিউ কোশ্চেন পড়বে। এক বলবে কাকে বর্ণনা করছিল, আর বিশেষ করে ডরোথিকে যে বর্ণনা করছিল সময়ের কোন সময়টা পার্টিকুলার, তখন মর্নিং সময়টা পড়বে কিন্তু এমসিকিউ। বুঝতে পারলি যে কোন সময়ের সৌন্দর্য বর্ণনা করেছে মর্নিং এর। লাস্ট পয়েন্টে যা, নাম্বার 8, দ্যাট সেন্ট্রাল থিম। লাস্ট পয়েন্টে লিখবি নাম্বার 8 দিকে। Like central, C-E-N-T-R-A-L, central theme, central theme, মূল বিষয়বস্তু, C-E-N-T-R-A-L, C-E-N-T-R-A-L, তারপরে D-H-E-M-E, central theme মানে যে বাংলায় মূল বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে এই কবিতাটার মূল বিষয়বস্তু কি? ওয়েস্টমিনস্টার ব্রিজের বা ওয়েস্টমিনস্টার ব্রিজের পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য। বুঝা গেল? তাহলে এই নেচারকে বর্ণনা করা, প্রকৃতিকে বর্ণনা করা ওই বিষয়বস্তুর উপরে কবিতাটা রচিত। তার সেন্ট্রাল থিমে লিখবি like the central theme of this poem, the central theme of this poem, the central theme of this poem is, the central theme of this poem is all about, all about, A-B-O-U-T. The central theme of this poem is all about the description মানেটা D-E-S-C-R-I-P-T-I-O-N, is all about the description of nature, is all about the description of nature। দেখুন স্টুডেন্ট, এই কবিতাটা যদি মূল বিষয়বস্তু আমরা ধরি, তাহলে নেচারকে বর্ণনা করাটাই হচ্ছে এই কবিতাটার মূল বিষয়বস্তু বা সেন্ট্রাল। হ্যালো, এবার পড় নিজেরা 8টা পয়েন্টকে। এই পয়েন্টগুলো না বুঝতে পারলে কবিতাটা বুঝতে পারবে। বুঝাই লাগবে, চলতে যাওয়া যাবে, আর 1 মিনিট লাগবে। কি দিছে না কেমিস্ট্রি যাবে তো 8:30 তো চা খাতে চা একবার জাস্ট ফট করে বলে যদি কোনো কোশ্চেন থাকে তো বলে